আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা উপ হাইকমিশনে আবারও হামলার চেষ্টা। ঢাকায় প্রণয় ভার্মার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ। নির্বাচনে অনিয়ম রোধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন। অতীতের খারাপ নির্বাচনের দুর্নাম ঘোচাতে সিইসির প্রত্যয়। নির্বাচনে প্রার্থী নিয়ে বিএনপির সাথে 4 আসনে জমিয়তে ওলামায়ে ইসলামের সমঝোতা। সম্ভাবনা অন্য রাজনৈতিক দলের সাথেও আসন বণ্টন। তারেক রহমান ফিরলে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে মনে করেন বিশ্লেষকরা। বিএনপি ও ভোটের মাঠে গতি সঞ্চারের আশা। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে ইনকলাব মঞ্চের শহীদি শপথ। 25শে ডিসেম্বরের পর থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা। এবং সংস্কৃতির উপর হামলার প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশে সংস্কৃতি কর্মীদের সংকল্প। বাঙালি সংস্কৃতি রক্ষায় সক্রিয় থাকতে ছায়ানটের আহ্বান। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। কাতারে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশ ভারতের মাঝে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই দিল্লি এবং কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ও উপ হাইকমিশনের বাইরে আবারও বিক্ষোভ হয়েছে। টানা কয়েকদিন ধরে চলা উত্তেজনা ছড়িয়েছে ভারতের একাধিক শহরে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগই এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। ঢাকায় ভারতের হাইকমিশনারকে ডেকে এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। দেখুন সাদি মাহমুদের রিপোর্টটি। বাংলাদেশের সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই ভারতে বিক্ষোভ চলছে। বিশেষ করে ধর্ম অবমাননার অভিযোগে গত 18ই ডিসেম্বর পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পর ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। মঙ্গলবার সকালে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগুনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ এ সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। কলকাতাতেও উপ হাইকমিশনের সামনে একই রকম পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানেও পুলিশের ব্যারিকেড টপকে এগুনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ আটকানোর চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে আশপাশের এলাকা 3 স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। নিরাপত্তা নিশ্চিতে সেখানে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন হয়েছে। এই উত্তেজনার মাঝেই ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কূটনৈতিক স্থাপনায় এমন ঘটনা কেবল কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার নীতিকেও ক্ষুণ্ণ করে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, যারা ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন সেগুলো রাজনৈতিক, যা দুই দেশের সম্পর্ককে জটিল করে ফেলছে। অন্তর্বর্তী সরকার ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় মন্তব্য করে অর্থ উপদেষ্টা আরও বলেন, ভারতের সাথে সম্পর্ক বাইরে যতটা শোনা যায় বাস্তবে অতটা নেতিবাচক নয়। সরকার চেষ্টা করছে কোনোভাবেই যেন ভারতের মতো বড় প্রতিবেশীর সাথে তিক্ত সম্পর্ক না হয়।
ভারতের সাথে বাণিজ্য এবং রাজনৈতিক সম্পর্ক আলাদা করে দেখতে হবে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। ভারত থেকে 50,000 টন নন বাসমতি ও পাকিস্তান থেকে 50,000 টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয় বৈঠকে। আমরা দুই দেশের মধ্যে যেন কোনো তিক্ততা না হয়, এই যে বাইরে থেকে যেই করে থাকে আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপার না ইকোনমিকের সাথে বললে পলিটিক্যালি শুধু খুব ঝামেলা তা তো না, ওরা তো একেবারে আমাদের পলিটিক্স একেবারে ইন্টারফেয়ার করে, হয়তো কিছু কিছু বক্তব্য রাখে আমরাও রাখি সেটা, অতএব কেউ যদি করে থাকে এটা একেবারে যে এসে নাই সেটা আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন অস হবে একটা নেইবারিং কান্ট্রিকে। আর যেখানে আমরা সবসময় বলছি যে প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন আমরা কিন্তু রিজিওনালিজমে বিশ্বাস করি, সেই জন্য তো ভারত একটা বড় নেইবার, সেই জন্য ভুটানের সাথে কথা হলো, নেপালের সাথে আমার ভালো সম্পর্ক, আর পাকিস্তানের তো আস্তে আস্তে সম্পর্কটা ইমার্জ করছে, অতএব আমরা কেন রিজনে, আমরা শুধু বাংলাদেশ নিয়ে তো থাকতে পারবো না। ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করার পাশাপাশি যে কোনো ধরনের অনিয়ম বন্ধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন। অনেক সময় অপরাধীদের গ্রেফতার করতে গেলে রাজনৈতিক দলগুলোর তদবির আসে বলে অভিযোগ এনে তারা বলেন, আইনের বাইরে কাউকে যেতে দেয়া হবে না। নির্বাচন কমিশনাররা বললেন, এবারে নির্বাচন সুষ্ঠু করতে না পারলে অস্তিত্ব রক্ষা করা যাবে না। সিইসি বলেছেন, নির্বাচন নিয়ে অতীতের সব নেতিবাচক অভিযোগ এবার সংশোধনের সুযোগ এসেছে। বিস্তারিত নাজিব বেগের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠ প্রশাসন নিয়ে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা। নির্বাচন ভবনে এই সভায় অংশ নেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা সহ মাঠ প্রশাসনের 226 জন কর্মকর্তা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বেশ কিছু পরামর্শ দেন তারা। অপরাধী গ্রেপ্তারে রাজনৈতিক তদবিরের সমালোচনা করেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। অধীনস্থ কর্মকর্তাদের পদায়নে এসপিদের ওপর আস্থা রাখার পরামর্শ আসে। নাগরিককে আমরা বিভিন্ন সময় গ্রেপ্তার করি তাদের অপকর্মের জন্য, পূর্ববর্তী সময় অপকর্মের জন্য, কিন্তু তাদেরকে বিভিন্ন দল নিজেদের কাছে ফেরানোর কিন্তু চেষ্টা করে যাচ্ছে, চেষ্টার অপচেষ্টা। আমরা যখন তাদেরকে ধরতে যাই তখন নানান রকমের তদবির, দিনের বেলা বক্তৃতা, রাতের বেলা কিন্তু তদবির। প্রচারণা শুরু হবে আনুষ্ঠানিকভাবে, তখন আচরণবিধি প্রতিপালন করাটা একটি চ্যালেঞ্জ বলে আমি মনে করছি স্যার। পুলিশ মহাপরিদর্শক বলেন, দায়িত্ব পালনে তাদের প্রতিবন্ধকতা রয়েছে, তবে এ বিষয়ে নির্বাচন কমিশনকে পাশে চান তারা। এইবারের এই নির্বাচন সফল, সুন্দর, শান্তিপূর্ণভাবে করতে পারবো এবং এর সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে। কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন কমিশনাররা। সামান্যতম কোনো ত্রুটি বিচ্যুতি যদি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়, সেটি কিন্তু আমরা স্বাভাবিক এবং সহজভাবে নিব না। আপনারা সম্পূর্ণ স্বাধীন, আপনারা নির্বাচন কমিশন, এখন আপনি এই আইনটা করেছি, আপনি সম্পূর্ণ স্বাধীন, কোনো ব্যক্তির কথা শুনবেন না। সিসি বললেন, নির্বাচনে গুরুদায়িত্ব পালনে কোনো বিচ্যুতি ঘটানো যাবে না। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। তিনি বলেন, নির্বাচন কমিশনের একটি এজেন্ডা, সেটি হলো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিএনপির সঙ্গে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের 4টি আসনে সমঝোতা হয়েছে। দলের চেয়ারপারসনের কার্যালয় গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2 এই 4টি আসনেই কেবল জমায়েতে ওলামায়ে ইসলাম বাংলাদেশে প্রার্থী থাকবেন, বিএনপির কোনো প্রার্থী থাকবে না। রাহুল রায়ের রিপোর্টে আরও।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 2 দফায় 272টি আসনের প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা ও সমমনা রাজনৈতিক দলগুলোকে কয়টি আসনে ছাড় দেবে বিএনপি, এ নিয়ে আলোচনা চলছে। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে নিয়ে বিএনপি নেতারা বাকি 28টি আসনের 4টিতে সমঝোতার কথা জানালেন। নীলফামারী 1 ডোমার ডিমলা, এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা, মুফতি মুনির হোসেন কাসেমি। সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট, মৌলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ, মৌলানা জুনায়েদ আল হাবিব। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। আর ওনাদের মার্কা হচ্ছে কিন্তু খেজুর গাছ, সর্বপ্রাচীন দল। ঐতিহাসিকভাবে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন তিনি। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের কথা রেখেছেন যে আপনার 26 ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেটাই করছেন। কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আসন নিয়ে সমঝোতা হয়ে গেছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা হয়েছে। একনেকের চেয়ারপারসন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের চত্বরে এনইসি সম্মেলন কক্ষে সভায় 20টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত 20টি প্রকল্পের মধ্যে কয়েকটি নতুন, বেশ কয়েকটি সংশোধিত এবং ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বৃদ্ধির 2টো প্রকল্প রয়েছে। সভায় উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার মাধ্যমে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হওয়ার পাশাপাশি ভোটের মাঠে গতি সঞ্চার হবে। বিশ্লেষকদের মতে নানামুখী চ্যালেঞ্জও মোকাবেলা করতে হতে পারে তারেক রহমানকে। আক্তার হোসেনের রিপোর্ট। দীর্ঘ 1.5 যুগের নির্বাসনের অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে এখন আলোচনা সব অঙ্গনে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? বিশ্লেষকদের মতে তারেক রহমানের আগমনে আগামী নির্বাচন নিয়ে যেমন অনিশ্চয়তা কেটে যাবে, তেমনি বিএনপি নেতাকর্মীদের মধ্যেও নতুন প্রাণের সঞ্চার ঘটবে, যার প্রভাব থাকবে আগামী জাতীয় নির্বাচনেও। যে দীর্ঘদিন পর তিনি দেশে আসছেন এবং এমন সময় দেশে আসছেন যখন আগামী নির্বাচন দরজায় করা নাড়ছে এবং একই সাথে রাজনৈতিক অঙ্গনে অনেক সংকট আছে। বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতাটা তারেক রহমানের আগমনের ফলে মধ্য দিয়ে এটি পূরণ হবে এবং এই কারণে দেশের মানুষেরও কিন্তু একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। দল হিসাবে বিএনপি আগামী নির্বাচনে এর একটা বড় সুফল পাবে তারেক রহমানের উপস্থিতি। দল হিসেবে বিএনপির ক্ষমতায় যাওয়া এবং দলের বাইরে জাতীয় নেতা হিসেবে তারেক রহমানের নিজেকে প্রমাণের বহু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। জাতীয় নেতৃত্ব তখনই এটা বুঝবো আমরা যখন তারেক জিয়া, মানে প্রথম কথা হলো তিনি রাজনীতিতে জাতীয় সমস্যাগুলো নিয়ে তার ভাবনা কি ভাবছেন এবং তিনি জাতীয় সমস্যাগুলোকে দূর করার ক্ষেত্রে কী ধরনের উদ্যোগ হাতে নিচ্ছেন। আমরা দেখব যে তিনি সমালোচনা করার মানে তাকে যখন সমালোচনা করা হবে তখন এই সমালোচনাটাকে তিনি কিভাবে দেখছেন, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। সব কিছুর উপরে নির্ভর করছে তিনি আসলে জাতীয় নেতা হিসেবে কতটুকু
সফল হবেন। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের আগমন তৃণমূলের নেতাকর্মীদের মাঝে যে জাগরণ তৈরি করবে তা ভোটের মাঠের হিসাব নিকাশ বদলে দিতে পারে। এই সংখ্যাটাকে আরো বাড়িয়ে দিয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শহীদি শপথ গ্রহণ করেছে ইনকিলাব মঞ্চ। রাজধানী শাহবাগ মোড়ে আয়োজিত কর্মসূচিতে জানানো হয়, দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে। 25শে ডিসেম্বর পর থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। ওসমান হাদির আদর্শ সারা দেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি হাদির হত্যাকারীর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে এভাবেই শপথ নিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে 25শে ডিসেম্বরের পর লাগাতার কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। আমাদের শুধু অপেক্ষায় রয়েছে যে আমরা কি কর্মসূচি ঘোষণা করব। আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে। বাংলাদেশকে ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে না করা পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমরা যদি মরে যাই, আপনারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছেন না? বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না বলে ঘোষণা দেন ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি। জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক শক্তিশালী হয়ে ফিরে আসছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আগামী 30 কার্য দিবসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হাদির হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সংস্কৃতির উপর হামলার প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশে অংশ নিয়ে বাঙালি সংস্কৃতি রক্ষার সংকল্পের কথা জানালো হাজারো সংস্কৃতি কর্মী। মঙ্গলবার বিকেলে ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে গান গেয়ে হামলার প্রতিবাদ করেন তারা। প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে সংস্কৃতি সুরক্ষায় সক্রিয় থাকার আহ্বান জানান ছায়ানট সভাপতি। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী লাইলা নওশিনের রিপোর্টটি। এ সমাবেশ সঙ্গীতের, এ সমাবেশ সংস্কৃতির, প্রতিবাদের আর একতার। দেশের সংস্কৃতি চর্চার অগ্রগামী প্রতিষ্ঠান ছায়ানট সহ সংস্কৃতির ওপর হামলার প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশে হাজারো মানুষ। নেই কোনো ঝাঝালো বাণী, নেই সহিংস আক্রমণের কথা। দেশাত্মবোধক গানেই এই সংহতি সমাবেশে হাজির দেশ বরেণ্য শিল্পীদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের মানুষ। আঘাত তো একা ছায়ানটের উপর আসেনি, আমাদের সংস্কৃতির উপরেই এসছে। নিজেদের শক্তি সংগ্রহ করে এরপরে প্রতিরোধ আমাদেরকে না করে চুপচাপ বসে থাকলে আমরাই বোকা হয়ে যাব। আমার পরিচয়কে টিকিয়ে রাখবার জন্য এখন আমাদেরকে কণ্ঠ তুলতেই হবে। সেই সুর বলেন, সঙ্গীত বলেন, এটা তো বাঙালির একেবারে অস্তিত্বের সাথে মিশে আছে। সে আঘাতকে আমরা আর প্রশ্রয় দেব না। সংস্কৃতির ভাষায় প্রতিবাদ ও অন্ধকার কাটিয়ে আলো আসার প্রত্যাশার কথা জানান বরেণ্য শিল্পীরা। প্রতিবাদটি আজকে ভীষণ রকম জরুরি ছিল, কারণ যা কিছু আমাদের চারপাশে ঘটছে এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং কষ্টের। আমাদের সংস্কৃতি চর্চার পথে কোনো বাধা আমরা মানি না, আমরা আমাদের কাজ করে যাব। নিরাপত্তাহীনতার অবসান ঘটিয়ে সকল জাতিসত্তা ও সংস্কৃতি সুরক্ষায় দেশবাসীকে সক্রিয় হওয়ার আহ্বান ছায়ানট সভাপতির। নিরাপত্তাহীনতার অবসান ঘটুক, বাঙালি সংস্কৃতির যাত্রা পথ নির্বিঘ্ন হোক। আত্মশক্তিতে বলিয়ান হয়ে এই ক্ষতি কাটিয়ে উঠিয়ে শিগগিরই সুর সঙ্গীতে ছায়ানট আবারও মুখর হবে, এমন প্রত্যাশা সকলের। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন।
বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। আওয়ামী শাসন আমলে র্যাবের টিএফআই সেলে গুম এবং নির্যাতনে অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। আগামী 21শে জানুয়ারি সূচনা, বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। তবে কারাগারে থাকা 10 সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। দেখুন মাজহলক মান্নার রিপোর্টটি। র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে করা মামলায় 17 আসামির মধ্যে 10 জন গ্রেপ্তার আছেন। তারা হলেন কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার, কর্নেল কে এম আজাদ, কর্নেল মোহাম্মদ কামরুল হাসান, কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম, কর্নেল মোহাম্মদ আব্দুল আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল ও লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন। পলাতক 7 আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন, সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ হারুনুর রশিদ এবং লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম। 2016 সাল থেকে 2024 সাল সময়কালে 14 জন ভিকটিমের জন্য 17 জন আসামির বিরুদ্ধে মোট 4টি অভিযোগ গঠন করা হয়েছে। তারা প্রত্যেকেই নিজেদেরকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেছেন এবং সেই প্রেক্ষিতে আগামী 21 জানুয়ারিতে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে। টিএফআই সেলে র্যাব কর্মকর্তারা কাজ করতেন। তারা র্যাব, পুলিশ, সেনাবাহিনী বিভিন্ন বাহিনীর মূলত একটি পুলিশের বাহিনী হিসেবে এটি পরিচিত। এই বাহিনীতে যারা কর্মরত ছিলেন বিভিন্ন সময়কালে তাদের বিষয়ে মামলা হচ্ছে। তো তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যদি বারংবার সেনাবাহিনী কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, এটা একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। আদেশের বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান আসামি পক্ষের আইনজীবীরা। প্রসিকিউশন যদিও বলে থাকেন যে আর্মি শব্দটা উচ্চারণ হবে কি হবে না, আমরা বলবো যে ওনারা রেগুলার অফিসার অথবা সার্ভিং অফিসার। সো এই বাকবিতণ্ডায় কে ঠিক কে না ঠিক এটাতে আমরা যেতে চাচ্ছি না, এটা আদালতের উপর আমরা ছেড়ে দিচ্ছি। শতাধিক মানুষকে গুম ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের বিষয়ে শুনানি 4 জানুয়ারি ঠিক করা হয়েছে। মাজহলক মান্না, চ্যানেল আই, ঢাকা। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি থেকে পদত্যাগ করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সরওয়ার্দী বীর বিক্রম। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত 20শে ডিসেম্বর তাকে এলডিপি মহাসচিবের সই করা পত্রের মাধ্যমে সাময়িকভাবে দলের প্রেসিডিয়াম সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। তিনি বলেন, এই বহিষ্কার আদেশ এলডিপির গঠনতন্ত্রের 6(3) ধারার সম্পূর্ণ পরিপন্থী। চিঠিটি সরাসরি প্রেস ও মিডিয়া প্রচার করা হলেও এখনও তাকে প্রেরণ করা হয়নি। এই প্রক্রিয়া স্বৈরাচারী, অগণতান্ত্রিক এবং এখতিয়ার বহির্ভূত। এতে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং দলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে তিনি বলেন, ওয়াশিংটনের চাপের মুখে ক্ষমতা ছেড়ে দেওয়াই মাদুরোর জন্য বুদ্ধিমানের কাজ হবে। তিনি ইঙ্গিত দেন, ভেনিজুয়েলার ওপর ক্রমবর্ধমান চাপ এবং উত্তেজনা আরও বাড়াতে প্রস্তুত তিনি। ভেনিজুয়েলা উপকূলে তৃতীয় একটি তেল ট্যাঙ্কার 3 দিন ধরে ধাওয়া করছে মার্কিন কোস্টগার্ড। ভেনিজুয়েলার দাবি, তাদের কাছে থাকা বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ দখলের লক্ষ্যেই ওয়াশিংটন মাদুরো সরকারকে উৎখাত করতে চায়। এক ভাষণে মাদুরো বলেন, কারাকাসকে হুমকি দেওয়ার বদলে ট্রাম্পের উচিত নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়া। ওদিকে ভেনিজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের সমালোচনা করেছে রাশিয়া এবং চীন। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসে উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2 পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম অংশে দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ প্রতিবাদদের উপর আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান সভাপতিত্ব করেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করেন। দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এখন দেখবেন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকায় স্টক এক্সচেঞ্জে লেনদেনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর সূচক 13 পয়েন্ট কমে 4,860 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 389টি কোম্পানির 407 কোটি 41 লাখ টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 11 কোটি 47 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 84টির, কমেছে 242টির এবং অপরিবর্তিত রয়েছে 63টি কোম্পানির শেয়ারের দাম। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ক্রিকেট। আর 3 দিন পর মাঠে গড়াচ্ছে বিপিএল সিজন 12। 8 বছর পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। বড় পরিসরের বদলে 26শে ডিসেম্বর ছোট পরিসরে হবে উদ্বোধনী ম্যাচ, যার কারণে 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে সিলেট স্ট্রাইকার্স এবং রাজশাহী ওয়ারিয়ার্সের উদ্বোধনী ম্যাচটি। ইতিমধ্যেই সিলেটে পৌঁছে অনুশীলন শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা উপ হাইকমিশনে আবারও হামলার চেষ্টা। ঢাকায় প্রণব ভার্মার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ। নির্বাচনে অনিয়ম রোধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন। অতীতের খারাপ নির্বাচনের দুর্নাম ঘুচাতে সিইসির প্রত্যয়। নির্বাচনে প্রার্থী নিয়ে বিএনপির সাথে 4 আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সমঝোতা। সম্মাননা অন্য রাজনৈতিক দলের সাথেও আসন বণ্টন। তারেক রহমান ফিরলে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে মনে করেন বিশ্লেষকরা। বিএনপি ও ভোটের মাঠে গতি সঞ্চারে আশা। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের শহীদি শপথ। 25শে ডিসেম্বরের পর থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। এবং সংস্কৃতির উপর হামলার প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশে সংস্কৃতি কর্মীদের সংকল্প। বাঙালি সংস্কৃতি রক্ষায় সক্রিয় থাকতে ছায়ানটের আহ্বান। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।